প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রূপসা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস, স্নাতক দ্বিতীয় বর্ষ, বিষয় ব্যবসার আইনগত পরিবেশ, তৃতীয় পত্র, পাঠ্য শিরোনাম চুক্তি আইন 1872 সাল। এই চুক্তি আইন সম্পর্কে আমি আমাদের এই টপিকসটিতে আলোচনা করব। তো প্রথমেই আমরা জানব চুক্তিটা কি। চুক্তি যাকে বলা হয় ডিড। আমরা একাধিক পক্ষের সঙ্গে কোনো কিছু বিষয়ে বা কোনো কিছু করা বা না করা থেকে বিরত থাকার জন্য আমরা একটা সম্মতিতে স্থির হই। যে সম্মতিতে স্থির হয় এটাই হচ্ছে চুক্তি। এখানে বলা হয়েছে কি যে একাধিক ব্যক্তি বা একাধিক পক্ষের সঙ্গে একটা কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার জন্য যে সম্মতি সৃষ্টি হয় বা সম্মতি হয় তাকেই বলা হয় চুক্তি। তো এখানে একটু বিষয় আমি বলবো যে চুক্তি আমরা সম্মতিতে স্থির হলাম যে আমরা এই কাজটা করব কি করব না, কিন্তু এই বলে আমরা পারস্পরিক সম্মতি অর্জন করলাম বা সম্মতি দিলাম, এটাকে চুক্তি বলবো। কিন্তু এই সম্মতিটা কি আমি একটু বলি। সম্মতি হচ্ছে কি আমরা মিল থাকতে হবে, অর্থাৎ উভয় পক্ষের মধ্যে একাধিক পক্ষের মধ্যে কোনো বিষয় সম্পর্কে একটা মিল থাকতে হবে, ঐক্য থাকতে হবে, এটা হচ্ছে সম্মতি, যাকে বলা হয় এগ্রিমেন্ট। এই সম্মতির মাধ্যমে চুক্তির সৃষ্টি হয় সম্মতি থাকলে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সম্মতি থাকলেও কিন্তু চুক্তি হবে না। কেন হবে না? যে চুক্তি থাকতে হলে, যেহেতু এটা আইনের বিষয়, 1872 সালের আইনে বলা হয়েছে যে চুক্তি আইনে পারস্পরিক একাধিক পক্ষের মধ্যে পারস্পরিক সম্মতির মাধ্যমে আইনগত যে অভিপ্রায় সৃষ্টি হয় সেটাকে আমরা চুক্তি বলে আখ্যায়িত করতে পারবো। তার মানে ওখানে একটা আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায় থাকতে হবে। অর্থাৎ এই আইনগত সম্পর্কটা হচ্ছে কি যে আইনের মাধ্যমে যদি কোনো পক্ষ চুক্তিটাকে ভঙ্গ করে বা চুক্তি পালনে ব্যর্থ হয় বা চুক্তির কথা অগ্রাহ্য করে বা মিলের অমিল যখন হয়, তখন যেন কোনো ক্ষতিগ্রস্ত পক্ষ যাতে ওই অন্য পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে, এটাকে বলে আইনসঙ্গত সম্পর্ক স্থাপনের অভিপ্রায়। তা সুতরাং তাহলে আমরা বলতে পারি চুক্তি বলতে কি বোঝায়? চুক্তি হচ্ছে যে পারস্পরিক সম্মতির মধ্যে যে আইনগত সম্পর্ক সৃষ্টি হয় ওটাকে আমরা চুক্তি বলতে পারি। কিন্তু আমি এই চুক্তি আইনের 1872 সালের চুক্তি আইনের 2 ধারায় 2 ধারায় বলা হয়েছে কি যে একটা সংজ্ঞা, ওখানে আমি একটু আলোচনা করি। সংজ্ঞা আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে বলা হয় চুক্তি। ওখানে একটা বলা হয়েছে কি আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে বলা হয় চুক্তি। এখানে একটা কথা আসছে যে আইন দ্বারা বলবৎযোগ্য। এই বলবৎযোগ্যের মাধ্যমেই কিন্তু এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে দায় দায়িত্বের সৃষ্টি হয়, যার মাধ্যমে সে আইনের আশ্রয় নিতে পারে। অর্থাৎ উভয় পক্ষের মধ্যে একটা দায় দায়িত্বে আইনিগত সৃষ্টি হবে, যার মাধ্যমে সে কী করবে, ওইটাকে পরবর্তীতে সে মামলায় যেতে পারবে। এই জন্য বলা হয়েছে যে আইন দ্বারা বলবৎযোগ্য প্রত্যেকটি সম্মতিকে বলা হয় চুক্তি। কিন্তু ওখানে আইন দ্বারা বলবৎ হতে হবে, কিন্তু ওখানে আরেকটি কথা বলেছে সকল চুক্তি সম্মতি, কিন্তু সকল সম্মতি চুক্তি নয়। কেন বলা হয়েছে আমি উদাহরণস্বরূপ একটু বলি তোমাদের। চুক্তি যেমন এখানে আমি 2টি উদাহরণ দেবো। ধরো কয় বন্ধু মিলে তোমরা স্থির করলে যে আমরা পার্কে বেড়াতে যাব। আমি উদাহরণস্বরূপ বলছি, তোমরা পার্কে বেড়াতে যাবে। তখন তোমাদের এক বন্ধু বললো যে হ্যাঁ পার্কে যাব, আমি তোমাদের ওখানে বসে কিছু আপ্যায়ন করাবো। এই নিয়ে তোমাদের একটা সিদ্ধান্ত হলো যে তোমরা একমত হলে, একটা সম্মতিতে স্থির হলে। কিন্তু সেই মোতাবেক দেখা গেল যে ব্যক্তি তোমাদের আমন্ত্রণ জানালো পার্কে যে খাওয়ানোর জন্য বা দাওয়াত দেওয়ার জন্য, সে কী করলো, পার্কে যে খাওয়ালো না তোমাদের বা কোনো আপ্যায়ন করালো না। এই যে আপ্যায়নটা করালো না, তাহলে কি হলো, সে তার সঙ্গে যে সম্মতি আসলো সে সম্মতি সে বরখেলাপ করলো, তার মানে সে এটা পালন করলো না। কিন্তু ওই পালন করলো না বলে তোমরা দেখা গেলো কয় বন্ধু সেখানে কি হলে যে তোমরা আপ্যায়ন থেকে বঞ্চিত হলে। কিন্তু এই আপ্যায়ন বঞ্চিতের মাধ্যমে তোমরা কি মামলা দায়ের করতে পারবে না, কিন্তু এটা একটা সম্মতি। সুতরাং ওটাকে চুক্তি বলা যাবে না। চুক্তি তখনই হবে যে বিষয়বস্তুর মাধ্যমে আইনের আশ্রয় নেওয়া যাবে। যে সম্মতি বরখেলাপ করলে বা সম্মতি পালন না করলে আইনের আশ্রয় নেওয়া যাবে, সেটাকে আমরা চুক্তি বলি।
তাহলে দেখা যাচ্ছে কি সকল সকল চুক্তি সম্মতি হয়, কিন্তু চুক্তি হতে হলে সম্মতি থাকতে হবে, কিন্তু সকল সম্মতি চুক্তি নয়। কারণ চুক্তি তখনই হবে যদি আইন দ্বারা বলবৎযোগ্য হয়, অর্থাৎ দায় দায়িত্ব বা কোনো অধিকার যদি সৃষ্টি হয়, দায় দায়িত্বের সৃষ্টি হয়, তাহলে দেখা যাবে কি সেটাকে আমরা চুক্তি বলে আখ্যায়িত করব। তাহলে এই সংজ্ঞার মাধ্যমে আমরা দেখলাম চুক্তির ভিতরে কতগুলি শর্ত থাকতে হয়। যেমন একাধিক পক্ষ থাকতে হবে। একাধিক পক্ষ হচ্ছে কি এক পক্ষ, তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, এরকম মিলে দেখা যাচ্ছে কি একাধিক পক্ষের ভিতরে দেখা যাচ্ছে কি একটা চুক্তি সব আমাদের স্থাপন করতে হবে। এককভাবে কোনো চুক্তি স্থাপন করা বা সম্মতি স্থাপন করা যাবে না। সুতরাং একাধিক পক্ষ থাকতে হবে এবং সম্মতিটাকে আইন দ্বারা বলবৎযোগ্য হতে হবে, দায় দায়িত্ব সৃষ্টি হতে হবে। বলবৎযোগ্য হলেই দায় দায়িত্বের সৃষ্টি হবে। পাশাপাশি দেখা যাচ্ছে কি ওই দায় যখনই কোনো চুক্তি ভঙ্গ হবে বা চুক্তির আদেশ অমান্য করা হবে, তখন অন্য কোনো পক্ষ, তাকে বলা হয় ক্ষতিগ্রস্ত পক্ষ। যেহেতু যখনই তোমরা পালন করতে ব্যর্থ হবে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, তখনই দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত পক্ষ তোমার বিরুদ্ধে যেন মামলা দায়ের করতে পারে। এই শর্তগুলো চুক্তি সংজ্ঞার ভিতরে অবশ্যই বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে কি হয়েছে, দেখা যাচ্ছে কি যে চুক্তির ভিতরে এই অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলি বা শর্তগুলো থাকলেই কিন্তু তাকে আমরা চুক্তি বলবো। এই জন্য বলা হয়েছে সকল চুক্তি সম্মতি, কিন্তু সকল সম্মতি চুক্তি নয়। এটা 1872 সালে 2 জমাধারায় বলা হয়েছে। সুতরাং এই চুক্তির বিষয়ে কোনো সম্মতিকে চুক্তির অন্তর্ভুক্ত করতে হলে কতগুলো বৈশিষ্ট্য এই 1872 সালের আইন অনুযায়ী বৈশিষ্ট্যগুলি বা উপাদানগুলি অবশ্যই পালনযোগ্য থাকতে হবে বা চুক্তির ভিতরে অন্তর্নিহিত থাকতে হবে। এখানে বৈশিষ্ট্যগুলি কি দেখো, একাধিক পক্ষ, আমি সংজ্ঞার ভিতরে বলেছি একক কোনো পক্ষে চুক্তি করা যাবে না, একাধিক পক্ষ থাকতে হবে। প্রস্তাব স্বীকৃতি, আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায়, আইনগত প্রতিদান, আইনসঙ্গত উদ্দেশ্য, চুক্তি সম্পাদনের যোগ্যতা। পাশাপাশি ধারাগুলো আমি লিখেছি, স্বাধীন সায়, নির্দিষ্টতা, চুক্তি পালনের সম্ভাব্যতা, লিখন ও নিবন্ধন। এই শর্তগুলো প্রত্যেকটা শর্ত একটা অনুপস্থিত থাকলে সেটাকে আমরা চুক্তি বলে গণ্য করবো না। সম্মতি হতে পারবে কিন্তু চুক্তি হবে না। সম্মতি তো মানে মনের মিল, ঐক্যের মিল, সম্মতি হতে পারে কিন্তু চুক্তি হবে না। চুক্তি আইনে 1872 সালে চুক্তি আইনে অন্তর্ভুক্ত হতে হলেই এইগুলো থাকতে হবে। এখানে বলেছে একাধিক পক্ষ, একের অধিক পক্ষ থাকতে হবে। আমরা যখন দোকানে কেনাকাটা করতে যাই দেখো ক্রেতা বিক্রেতা থাকে, এখানে কিন্তু দুটো পক্ষ চলে আসে। সুতরাং এই প্রত্যেকটা চুক্তি যখন আমি করবো সেখানে একাধিক পক্ষ থাকতে হবে। এটা হচ্ছে একাধিক পক্ষ। প্রস্তাব স্বীকৃতি, প্রস্তাব অফার করবে, এবার অ্যাকসেপ্টেন্স মানে স্বীকৃতি দান করবে। প্রস্তাব কে করবে, যে কোনো একটা পক্ষ প্রস্তাব দিতে পারে যে আমরা এই কাজটা করবো বা এই কাজটা করবো না, এরকম প্রস্তাব দিতে পারে। কিন্তু যখনই সম্মতি আসতে হবে তাহলে অপর পক্ষ নিশ্চয়ই স্বীকৃতি দিতে হবে, তখন সে রাজি হবে বা কোনো কাজ করতে রাজি হবে না। সুতরাং প্রস্তাব দিবে এবং স্বীকৃতিও পাশাপাশি থাকতে হবে। এটা পরস্পরের সাথে এটা থাকতে হবে, প্রস্তাব দিবে এবং স্বীকৃতি থাকতে হবে, তাহলে কিন্তু চুক্তি হবে। স্বীকৃতি না হলে সেটা কিন্তু চুক্তি হবে না, সম্মতিও হবে না। কারণ সম্মতি তো দেখা যাচ্ছে কি মনের মিল, ঐক্যের মিল থাকতে হবে। সুতরাং প্রস্তাব এবং স্বীকৃতি। এখানে আরেকটি বিষয় আছে আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায়। এইখানে একটা বলা হয়েছে আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায়। যে কথাটা বলেছিলাম সংজ্ঞার ভিতরে আইন দ্বারা বলবৎযোগ্য প্রত্যেকটি সম্মতিকে বলা হয় চুক্তি। আইন দ্বারা বলবৎ, যেটা আইনের আশ্রয় নেওয়া যাবে, আইনের দায় দায়িত্বতা সৃষ্টি হবে, দায়বদ্ধতা সৃষ্টি হবে, সেটাকে বলা হয় আইন সম্পর্ক স্থাপনের অভিপ্রায়। যে সম্মতি আইনের আশ্রয় নেওয়া যাবে না সেটাকে চুক্তি হিসেবে গণ্য করা যাবে না। আমি উদাহরণ একটা টেনেছিলাম যে পার্কে ঘুরতে যেয়ে সেখানে আপ্যায়ন করাবে, ওটার জন্য তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না সে যদি বরখেলাপ করে। এটাকে বলা হয় আইন সম্পর্ক স্থাপনের অভিপ্রায়। এরপরে আসছে আইনসঙ্গত প্রতিদান। এটা 25 ধারায় বলা হয়েছে প্রতিদান। এখন প্রতিদানটা কি, একাধিক পক্ষ এক পক্ষ দিবে, তার বিনিময়ে আর এক পক্ষ কিছু দিতে প্রতিশ্রুতিবদ্ধ হবে, এটাকে বলা হয় প্রতিদান। এই যা দিবে এক পক্ষের জন্য আর এক পক্ষ যা দিবে সেই যা কিছুটাই হচ্ছে প্রতিদান। তো প্রত্যেকটি সম্মতির ভিতরে প্রতিদান থাকতে হবে। প্রতিদান ছাড়া কোনো দান চুক্তির ভিতরে আসবে না। দান করে দেওয়া যায়, একজনকে দান করে দিলাম কিছু টাকা, সেটাকে কিন্তু চুক্তির ভিতরে আসবে না প্রতিদান। তবে প্রতিদানের কিছু নিয়ম আছে, কয়েকটি বিষয় প্রতিদানবিহীন
সেটাও চুক্তি হিসেবে গণ্য করা হয়। এটা যখন আমরা প্রতিদিন চ্যাপ্টার পড়াবো সেখানে ডিটেলস থাকবে। 25 ধারা এটা বলা হয়েছে আইনসঙ্গত উদ্দেশ্য। এখানে বলা হয়েছে যে আইনসঙ্গত উদ্দেশ্য 23 ধারায় বলা হয়েছে উদ্দেশ্য থাকতে হবে নিয়ম নীতি ন্যায় নীতি অনুযায়ী। অবৈধ কোনো কাজের জন্য যদি কোনো চুক্তি হয় সেটাকে কিন্তু আইনসঙ্গত উদ্দেশ্য কিন্তু ওটা থাকবে না। যেমন চোরাচালানি কারবার, যেমন সরকার এই মুহূর্তে নিষেধ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা যাবে না, মাদকদ্রব্য উৎপাদন করা যাবে না। সাপোজ ধরলো বললো সিগারেট উৎপাদন করা যাবে না, এটা সরকার নিয়মিত ঘোষণা করলো। সুতরাং এই সম্পর্কে কোনো চুক্তি করা যাবে না, কারণ ওটা আইনসঙ্গত উদ্দেশ্যের পরিপন্থী। সুতরাং সরকারের বা আমাদের নিয়ম নীতির ভিতরে থেকেই আমাদের আইনসঙ্গত উদ্দেশ্য থাকতে হবে, যেটা মানে অনৈতিক কার্যকলাপ চুক্তির ভিতরে আসবে না। এরপরে বলা হচ্ছে যে চুক্তি সম্পাদনের যোগ্যতা। এখানে বলা হয়েছে 11 ধারায় বলা হয়েছে চুক্তি সম্পাদনের যোগ্যতা। এখন চুক্তি সম্পাদন কে করবে? এখানে বলা হয়েছে একাধিক পক্ষ থাকবে, কিন্তু পক্ষের যোগ্যতা কি থাকবে সেটাকে আমাদের জানতে। আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী বিশেষ করে নাবালক সাবালক আমাদের একটা আইন আছে, সেই আইন অনুযায়ী 1872 সালের চুক্তি আইনে বলা হয়েছে কোনো নাবালক ব্যক্তি চুক্তি করতে পারবে না, চুক্তির সঙ্গে সম্পৃক্ত হতে পারবে না। এখন সাবালক ব্যক্তি আমাদের দেশে আছে, সাবালক ব্যক্তি বলতে কাকে বোঝায়? 18 বছর, ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। 18 বছর হচ্ছেন সাবালক ব্যক্তি। এর সঙ্গে আরও কিছু হবে, সাবালক ব্যক্তি থাকতে হবে কোনো উন্মাদ, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন, যেটাই আমরা বলি না কেন, দেউলিয়া, মস্তিষ্ক বিকৃত, এই সকল লোক বা বাংলাদেশের নাগরিক হতে হবে। এই ধরনের লোক ছাড়া বা এই ধরনের ব্যক্তি ছাড়া, এই ধরনের পক্ষ ছাড়া চুক্তি সে সম্পাদন করতে পারবে না। সুতরাং 18 বছর হতে হবে, বয়স্ক হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, তারপরে তাকে সুস্থ মস্তিষ্ক হতে হবে, দেউলিয়া হলে চলবে না, বাংলাদেশের নাগরিক হতে হবে। যাই হোক, এই চুক্তি সম্পাদনের যোগ্যতা তাদের ভিতরে থাকতে হবে। এখানে পরবর্তীতে দেখা স্বাধীন সায়। স্বাধীন সায় হচ্ছে কি, এই যে প্রস্তাব এবং স্বীকৃতি, প্রস্তাব আমি ইচ্ছা করতে দিয়েছি এবং স্বীকৃতি হচ্ছে ইচ্ছা অনুযায়ী দিবে। তাকে কোনো ভয়ভীতি, তাকে কোনো বল প্রয়োগ, যেটাই আমরা বলি মিথ্যা বর্ণনা, এই সকল দিয়ে তাকে কনভিন্স করে কোনো সায় আনা যাবে না। স্বাধীনভাবে ইচ্ছাকৃতভাবে সে সায়টা দিবে। এই সায়টা যেন সে স্বাধীনভাবে দিয়ে সম্মতির ভিতরে একমত হতে পারে বা চুক্তিতে আবদ্ধ হতে পারে। এই 14 ধারা এই কথাটা বলা হয়েছে। এরপরে আসে নির্দিষ্টতা, 29 ধারা। চুক্তির বিষয়বস্তু নির্দিষ্ট বলতে চুক্তির বিষয়বস্তুটা পূর্ণাঙ্গভাবে নির্দিষ্ট করতে হবে। তার মানে চুক্তির বিষয়বস্তু এমনভাবে যদি লিখি যা পক্ষ বুঝতে অসুবিধা হয় বা নির্দিষ্ট না, তাহলে কিন্তু সেটাকে চুক্তি পালন করতে পারবে না বা সেটা আইনের বহির্ভূত হবে, আইন বহির্ভূত হবে। নির্দিষ্ট বলতে বোঝাচ্ছে, আমি উদাহরণস্বরূপ বলতেছি যে তুমি কোনো পণ্যদ্রব্য কেনাকাটা করতে গেলে ওখানে দোকানে, এখন ক্রেতা বিক্রেতার ভিতরে বার্গেনিং হচ্ছে, যাকে বলে কষাকষি হচ্ছে, দর কষাকষি। তখন হয়তো কোনোভাবে বললো যে ওই এত টাকা না এত টাকা দিয়ে, 2টা টাকা উচ্চারণ করলো, হয়তো ধরলে 100 টাকা বা 200 টাকা দিয়ে, বা 100 টাকা 120 টাকা দিয়ে, এরকম 2টা অ্যামাউন্ট সে উচ্চারণ করলো। এটা কিন্তু চুক্তি হলো না, নির্দিষ্ট একটা ফেলতে হবে, হয়তো 100 টাকা না 120 টাকা। এই নির্দিষ্টভাবে, অর্থাৎ চুক্তির বিষয়বস্তু নির্দিষ্টভাবে ওখানে লিখিত হোক ব্যক্ত হোক ওটা করতে হবে, সেটাকে বলা হয় নির্দিষ্ট, যা তাহলে চুক্তি আইনের আওতায় আসবে। এরপরে চুক্তি পালনের সম্ভাব্যতা, 56 ধারা। এখন চুক্তি পালন করতে হবে, চুক্তি দুই পক্ষই চুক্তি পালন করবে, কিন্তু আদৌ এই চুক্তির যে বিষয়বস্তু এটা আমি পালন করতে পারবো কিনা, এটা আমাকে এই সম্ভাব্যতা যাচাই করতে হবে, বা এটা আমি পারবো কিনা, এটা আমার পক্ষে সম্ভব কিনা বা অসম্ভব কিনা, এটা আমাকে যাচাই করতে হবে। এখন কয় বন্ধু মিলে এক বন্ধুরে বললাম, তুমি যদি এখান থেকে, আমি উদাহরণস্বরূপ বলছি, তুমি আজকে 24 ঘন্টার ভিতরে খুলনা থেকে ঢাকায় তুমি হেঁটে যাবা, তোমাকে আমি 1 লক্ষ টাকা দিব, চুক্তি করলাম। কিন্তু যাকে অফারটা দিলা বা সে তোমাকে স্বীকৃতিও দিবে, সেটি পালন করতে পারবে? একদিনে খুলনা থেকে ঢাকায় হেঁটে যাওয়া সম্ভব, যার জন্য তুমি 1 লক্ষ টাকা দিবা? না, এটা আদৌ সম্ভব না। অর্থাৎ যে চুক্তির বিষয়বস্তু পালন করতে পারবে এমন একটা নির্দিষ্টতা বা এমন একটা চুক্তির বিষয়বস্তু ওখানে উল্লেখ করে এটাকে নির্ধারণ করতে হবে, তাহলে চুক্তি আইনের আওতায় আসবে। যা পালন করা সম্ভব নয়, তুই বন্ধুরা মিলে যে আজকে সবাই মিলে আকাশে তারা গুনবো আমরা,
আদৌ কি আকাশের তারা গুনে আমরা শেষ করতে পারবো না। চুক্তি করলাম ভাই বন্ধু মিলে যে গুনতে পারলে তোমাকে এত টাকা দিব। এই যে অসম্ভব কিছু কথা, অসম্ভব কিছু এগুলো থেকে চুক্তি হিসাবে গণ্য করা যাবে না। এরপরে আসছে লিখন ও নিবন্ধন। এই লিখন এবং নিবন্ধন আমরা মৌখিক আমরা চুক্তি করি, লিখিত করি, নিবন্ধন করি, ব্যক্ত হতে পারে, অব্যক্ত হতে পারে, লিখিত হতে পারে, নিবন্ধনও হতে পারে। চুক্তি আইনে বলা আছে। তবে চুক্তি মৌখিকের চেয়ে আমরা একটা বিষয় জানবো, চুক্তি মৌখিকের চেয়ে লিখনটা বেশি ভালো, লিখার চেয়ে নিবন্ধনটা আরও ভালো। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে চুক্তিটা অবশ্যই নিবন্ধন হতে হবে, নিবন্ধন না হলে সেটাকে আইনগত গ্রাহ্য হবে না। আর কোনো কোনো চুক্তি নিবন্ধন না হলেও চলে। তো সুতরাং এই নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। যে চুক্তি লিখিত আকারে করতে হবে সেটাকে অবশ্যই লিখিত আকারে করতে হবে। এই বৈশিষ্ট্যগুলো চুক্তিতে নিবন্ধনের যেমন উদাহরণ বলি, জমি যখন আমরা কেনাবেচা করতে যাই তখন দেখা যাচ্ছে জমি অবশ্যই বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রি করতে হয়, নিবন্ধন করতে হয় রেজিস্ট্রেশন অফিসে যেয়ে। তো এই নিবন্ধনটা অবশ্যই থাকতে হবে। তো মোটামুটি এই চুক্তির এই অত্যাবশ্যকগুলি উপাদানগুলো অবশ্যই চুক্তির ভিতরে অন্তর্নিহিত থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে সেই সকল সম্মতিকে আমরা চুক্তি হিসাবে বা বিষয়বস্তুকে আমরা চুক্তি হিসাবে গণ্য করতে পারবো। তাহলে আমরা এই পাঠ থেকে চুক্তিটাকে আমরা একটু দেখলাম, চুক্তির উপাদানগুলো দেখলাম বা উপাদানগুলো একটু জানলাম। জানার পাশাপাশি আমরা এটাও তো জানলাম যে সকল চুক্তি সম্মতি, চুক্তি হতে হলে সম্মতি থাকতে হবে, কিন্তু সকল সম্মতি চুক্তি নয়। এখানে আইনের বলবৎযোগ্যতা অবশ্যই থাকতে হবে। আইন বলবৎযোগ্যতা হচ্ছে কি, আইনের মাধ্যমে, কথাটা খুবই গুরুত্বপূর্ণ, বলবৎযোগ্য আইন যে বিষয়বস্তু আইন দ্বারা বা আইনের আওতায় দায়বদ্ধতা সৃষ্টি করে, বাধ্যবাধকতা সৃষ্টি করে, তাকেই বলা হয় বলবৎযোগ্য। আজকের পাঠ এতটুকুই থাকবে। ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে।